বোঝা গেল দরিয়ার দানব অপ্রাকৃত সর্বশক্তিমান কোনো সত্তা নয়। বালতাজার যা বলেছিল হাড় মাংসেই তা তৈরি, তার মানে তাকে ধরে শেকলে বেঁধে রাখা যায়। জুরিত জুরিতার জন্য সমুদ্রগর্ভ থেকে সম্পদ তোলানো যায় তাকে দিয়ে। সমুদ্রের দেবতা স্বয়ং নেপচুন তার ত্রিশূল নিয়ে ওকে রক্ষা করতে এলেও সে পিছবে পিছাবে না পিছবে না। কাজে নামলো জুরিতা। ডাক্তার সালভাতর। কাজে নামলো জুরিতা। খাড়ির তলে নানা দিকে তারের বেড়া দিল সে। মাঝে মাঝে ফাঁদ পাতল, কিন্তু আপাতত তাতে ধরা পড়ল কেবল মাছ। দরিয়ার দানও যেন একেবারে হাওয়া হয়ে গেছে, কোনো চিহ্নই তার দেখা গেল না। পোষা ডলফিনটা রোজ দেখা দিত খাড়িতে, ঘোতঘোত করত, ডুব দিত, যেন বেড়াতে যাবার জন্য ডাক দিচ্ছে তার বন্ধুকে। বন্ধুকে কিন্তু দেখা গেল না। ডলফিনটাও শেষবারের মতো রেগে ঘোতঘোত করে সাঁতরে গেল খোলা সমুদ্রে। খারাপ হয়ে উঠল আবহাওয়া। পূবালি হাওয়া দিতে লাগলো সমুদ্রে। তল থেকে ওঠা বালিতে ঘোলা হয়ে উঠল জল। তলে কি হচ্ছে সেটা ঠাওর করা অসম্ভব হয়ে উঠল। তরঙ্গভঙ্গের দিকে চেয়ে জুরিতা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারত তীরে। একের পর এক ঢেউ আসতো উত্তাল, আছড়ে পড়ত সশব্দে। ফোঁস করে তা ভেজা বালিতে নড়ি আর ঝিনুক নিয়ে গড়াতে গড়াতে গিয়ে পৌঁছত জুরিতার পায়ের কাছে। না, এতে কিছু হবে না, বলল জুরিতা। অন্য কিছু একটা পন্থা বার করা দরকার। দানো ডেরা নিয়েছে সমুদ্রের তলে, বেরোতে চাইছে না সেখান থেকে। ওকে ধরতে হলে ওই তলেই নামতে হবে, তাতে সন্দেহ নেই। বালতাজার নতুন একটা জটিল ফাঁদ বানাচ্ছিল। তার দিকে ফিরে জুরিতা বলল, বুয়েনাস আইরেসে গিয়ে অক্সিজেন সেট সমেত দুটো ডুবুরি পোশাক কিনে আনো। সাধারণ পোশাকে হবে না। দানো অনায়াসে টিউব কেটে দেবে। তাছাড়া জলের তলে কিছুটা সফরও করতে হবে। ইলেকট্রিক টর্চ আনতেও ভুলিস না। দানোর বাড়ি বেড়াতে যাবেন? জিজ্ঞেস করলো বালতাজার। তুইও সঙ্গে থাকবি বই কি বুড়ো? মাথা নেড়ে যাত্রা করলো বালতাজার। শুধু ডুবুরির পোশাক আর টর্চ নয়, সে সঙ্গে আনলো ব্রোঞ্জের দুটো অদ্ভুত বাঁকা ছোরা। আজকাল আর এগুলো বানায় না, আরাউকানিদের সাবেকি ছোরা। আমাদের প্রপিতামহরা আপনাদের সাদাদের প্রপিতামহদের পেট চিরত এ দিয়ে। কথাটার জন্যে রাগ করবেন না। ঐতিহাসিক নজিরটা প্রীতিকর না ঠেকলেও ছোড়া দুটো জুরিতার পছন্দ হলো। তুই হুঁশিয়ার লোক, বালতাজার। পরের দিন ভোরে প্রচণ্ড ঢেউ সত্ত্বেও জুরিতা আর বালতাজার ডুবুরির পোশাক পরে জলে নামলো। বেশ একটু মুশকিলই হয়েছিল গুহামুখের জালগুলো ছাড়াতে। তাহলেও সংকীর্ণ প্রবেশপথটায় ঢুকল তারা। নিরন্ধ অন্ধকার ঘিরে ধরল তাদের। পায়ের উপর দাঁড়িয়ে ছোরা বার করে টর্চ চালালো তারা। ছোট ছোট মাছগুলো প্রথমটা ভয় পেয়ে সরে গেল। তারপর শ্যামা পোকার মতো ঝাঁক ধরে এলো তার নীলাভ কিরণের দিকে। হাত দিয়ে তাদের তাড়ালো জুরিতা। ওদের আশের ঝলকে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল তার। গুহাটা বেশ বড়, অন্তত 4 মিটার উঁচু, 5-6 মিটার চওড়া। কোনা কানাচ খুঁজে দেখলো ওরা, সব ফাঁকা, কেউ এখানে থাকে না। শুধু সমুদ্রের ঢেউ আর বড় বড় মাছেদের বিপদ থেকে ছোট ছোট মাছগুলো আশ্রয় নেয় এখানে। সন্তপর্ণে পা ফেলে জুরিতা আর বালতাজার এগিয়ে গেল সামনের দিকে।
গুহাটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল। হঠাৎ বিস্ময়ে বিস্ময়ে থেমে গেল চুরিতা। টর্চের আলো পড়ল পথ আটকানো একটা মোটা লোহার গরাদের উপর। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চুরিতার। লোহার ডান্ডা ধরে সে ঝাঁকুনি দিয়ে তা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। আলো ফেলে ফেলে চুরিতা বুঝল যে গরাদটা পাথরের গা ফুটো করে পাকাপোক্ত বসানো, ভেতরে ছেকল আর তালাও আছে। এ এক নতুন প্রহেলিকা। দরিয়ার দানা শুধু দরিয়ার দানার শুধু বুদ্ধি আছে তাই নয়, অসাধারণ সব দক্ষতাও আছে। ডলফিনকে তালিম দিয়েছে সে, লোহার কাজও জানে। তার সামুদ্রিক আশ্রয় রক্ষার জন্য লোহার মজবুত বেড়াও দিতে পেরেছে। কিন্তু এ যে অবিশ্বাস্য, জলের তলে কামারশালা হয় কি করে? তার মানে সে শুধু জলে বাস করে না, অন্তত বেশ কিছু কালের জন্য ডাঙায় এসে থাকে। রক দপদপ করতে লাগলো চুরিতার, যেন অক্সিজেন ফুরিয়ে আসছে। অথচ জলের তলে ও আছে মাত্র মিনিট কয়েক। বালতাজারকে ইশারা করলো চুরিতা। গুহা থেকে বেরিয়ে এলো তারা। এখানে আর তাদের করবার কিছু নেই। উঠে এলো উপরে। আরাউকানিরা অধীর হয়ে অপেক্ষা করছিল। অক্ষত দেহে ওদের ফিরতে দেখে খুশি হয়ে উঠল তারা। হেলমেট খুলে দম নিয়ে চুরিতা বলল, কি মনে হলো তোর বালতাজার? বালতাজার হতাশার ভঙ্গি করল। আমার মনে হচ্ছে অনেক দিন আমাদের এখানে বসে থাকতে হবে। জানো, নিশ্চয় মাছ খেয়ে বেঁচে থাকে, আর মাছ ওখানে অজস্র। খিদের জ্বালায় বেরিয়ে আসবে এমন নয়। বাকি থাকছে শুধু ডিনামাইট দিয়ে গরাদটা উড়িয়ে দেওয়া। আর তোর মনে হচ্ছে না যে গুহাটার দুটো পথ থাকতে পারে, একটা সমুদ্রে আরেকটা ডাঙায়? বালতাজার সে কথা ভাবেনি। ভেবে দেখতে হয়, এলাকাটা সন্ধান করে দেখার কথা কেন যে মনে হয়নি আগে, বলল চুরিতা। এবার সে তীরভূমিতে সন্ধান শুরু করলো। তীরে একটা সাদা পাথরের উঁচু দেয়াল দেখতে পেল চুরিতা। অন্তত 10 হেক্টর জমি তা দিয়ে ঘেরা। দেয়াল ঘুরিয়ে দেখলো চুরিতা। ঢোকার ফটক শুধু একটা, মোটা লোহার পাতে তা আটকানো। ভেতর থেকে দেখার একটা চোরা ফুটো সমেত ছোট একটা লোহার দরজা তাতে। এ যে একেবারে খাঁটি জেলখানা কিংবা কেল্লা, ভাবল চুরিতা। আশ্চর্য ব্যাপার, চাষিরা এমন মোটা উঁচু দেয়াল তোলে না কখনো। দেয়ালে একটা ফুটো নেই যে ভেতরে উকি দেয়া যায়। চারিদিক জনহীন বুনো জায়গা। চারিদিকে নানা ন্যাড়া ন্যাড়া ধূসর পাহাড়, কোথাও কোথাও তা কাটাঝোপ কি ফণি মনসায় ঢাকা। নিচে সাগরের খাড়িটা। দেয়ালটার চারিপাশে কয়েকদিন ঘুরে ঘুরে বেড়ালো চুরিতা। নজর রাখলো ফটকটার দিকে, কিন্তু ফটক খুলল না। ভেতরে ঢুকতে দেখা গেল না কাউকে। কেউ বেরোলো না। একটা শব্দও শোনা গেল না দেয়ালের ওপাশ থেকে। সন্ধ্যায় জাহাজে ফিরে চুরিতা বালতাজারকে ডেকে বলল, খাড়ির উপরকার কেল্লাটায় কে থাকে তুই জানিস? জানি। খামারে যেসব রেড ইন্ডিয়ান কাজ করে তাদের আগেই জিজ্ঞাসা করেছিলাম। ওখানে থাকেন সালভাতোর। কে এই সালভাতোর? ভগবান, বলল বালতাজার। অবাক হয়ে চুরিতা তার মোটা কালো ভুরু তুলল কপালে। ঠাট্টা করছিস বালতাজার? অলক্ষে একটু হাসলো রেড ইন্ডিয়ান। যা শুনেছি তাই বললাম। বহু রেড ইন্ডিয়ানই সালভাতরকে ভগবান, তাদের রক্ষক বলে মনে করে। কি থেকে সে রক্ষা করে? তাদের মনন থেকে। লোকে বলে উনি সর্বশক্তিমান, অলৌকিক কাণ্ড করতে পারেন সালভাতর। জীবন মৃত্যু সবই ওর হাতে। খোরাকে তিনি জীবন্ত পা দেন, অন্ধকে দেন ইগলের মতো জোরালো চোখ, এমনকি মরারকেও বাঁচিয়ে তোলেন। ধুত্তরি সব।
আঙুল দিয়ে তার পুরুষ্ঠ গোপ উপর দিকে ঠেলে তুলে গজ গজ করে উঠল জুরিতা। খাড়িতে দরিয়ার দানো, উপরে ভগবান। আচ্ছা, তোর এ কথা মনে হচ্ছে না যে ভগবান আর দানোর মধ্যে কোনো শাট আছে? আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়াই ভালো, নইলে টোকো দুধের মতো এই সব ভেলকিতে আমাদের মাথার গিলু ছানা কাটতে থাকবে। তুই নিজে সালভাতরের চিকিৎসা করা কোনো লোককে দেখেছিস? দেখেছি, পা ভাঙা একটা লোককে দেখেছি। সালভাতরের কাছে যাবার পর সে এখন বুনো ঘোড়ার মতো ছুটে বেড়াচ্ছে। তাছাড়া মরা থেকে বাঁচিয়ে তোলা একটা লোককেও দেখেছি। সবাই বলে লোকটাকে যখন সালভাতরের কাছে নিয়ে যাওয়া হয় তখন তার গা একেবারে ঠান্ডা, মাথার খুলি ভাঙা, ঘিলু বেরিয়ে পড়েছে। অথচ সালভাতরের কাছ থেকে সে ফিরল চাঙ্গা, জীবন্ত। মরার পর বিয়ে করেছে, বউটি বেশ। তাছাড়া রেড ইন্ডিয়ানদের ছেলে পিলেও দেখেছি। তার মানে সালভাতর বাইরের লোকের সঙ্গে দেখা করে? শুধু রেড ইন্ডিয়ানদের সঙ্গে। দিক বিদিক থেকে তারা আসে তার কাছে। আগুনে মাটি, আমাজন, আতাকামা মরুভূমি, আসুনশিয়ন, সবখান থেকে। এ খবরটা পেয়ে জুরিতা ঠিক করলো বুয়েনাস আইরেসে যাবে। সেখানে সে জানল যে সালভাতর রেড ইন্ডিয়ানদের চিকিৎসা করেন। তাদের মধ্যে অলৌকিক কর্মা বলে তার খ্যাতি আছে। ডাক্তারদের কাছ থেকে জানা গেল সালভাতর গুণী, এমনকি প্রতিভাবান সার্জন, কিন্তু বহু বিখ্যাত লোকের মতোই একটু খাপছাড়া। ইউরোপ আমেরিকা দুই মহাদেশেই সালভাতরের খুব নাম আছে। দুঃসাহসিক সব অস্ত্রোপচারের জন্য আমেরিকায় তিনি বিখ্যাত। রোগীর যখন আর আশা নেই, অন্য সার্জনে হাল ছেড়ে দিয়েছে, তখন ডাকা হতো সালভাতরকে। কখনো তিনি আপত্তি করতেন না। তার সাহস আর উপস্থিত বুদ্ধি ছিল সীমাহীন। প্রথম সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন ফ্রান্সের ফ্রন্টে। সেখানে প্রায় একমাত্র খুলির অপারেশন করতেন। হাজার হাজার লোক তাদের জীবনের জন্য তার কাছে ঋণী। যুদ্ধের পর তিনি স্বদেশ আর্জেন্টিনায় ফেরেন। নিজের পেশার এবং জমির কারবারে সালভাতর টাকা করেন প্রচুর। বুয়েনাস আইরেসের কাছে মস্ত এক খণ্ড জমি কেনেন তিনি। প্রকাণ্ড দেয়াল দিয়ে তাকে ঘেরেন। এটা তার অন্যতম একটা পাগলামি। এবং সেখানে বাসা নিয়ে ডাক্তারি একেবারে ছেড়ে দেন। কেবল নিজের গবেষণাগারে গবেষণা চালিয়ে যেতে থাকেন। এখন তিনি কেবল রেড ইন্ডিয়ানদের চিকিৎসা করেন। তারা তাকে মর্তে আবির্ভূত দেবতা বলে মানে। সালভাতরের আরেকটি বৈশিষ্ট্যের কথা জানতে পেল জুরিতা। সালভাতরের বিশাল সম্পত্তি এখন যেখানে রয়েছে সেখানে যুদ্ধের আগে ছিল বড় একটি বাগান আর বাড়ি, সেটাও পাথরের দেয়াল দিয়ে ঘেরা। যতদিন তিনি ফ্রন্টে ছিলেন ততদিন বাড়িটা পাহারা দিত একজন নিগ্রো আর প্রকাণ্ড কতকগুলো কুকুর। কাউকে তারা ভেতরে ঢুকতে দিত না। সম্প্রতি সালভাতর আরও বেশি গোপনীয়তার আশ্রয় নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সতীর্থদের সঙ্গেও তিনি দেখা করতেন না। খবরগুলো সংগ্রহ করে জুরিতা স্থির করল সালভাতর যখন ডাক্তার তখন রোগীকে ফেরাবার কোনো অধিকার তার নেই। আমার তাহলে রোগ হতে বাধা কি? রোগী হয়ে তার কাছে সে ধরা দেবে এবং তারপর দেখা যাবে। ফের লোহার ফটকটার কাছে গিয়ে ধাক্কা দিতে লাগলো জুরিতা। অবিরাম অনেকক্ষণ ধাক্কালো, কিন্তু কেউ দরজা খুলল না। খেপে গিয়ে জুরিতা মস্ত এক পাথর নিয়ে বাড়ি মারতে লাগলো দরজায়। সে শব্দে মরা মানুষও জেগে উঠতে পারে। অনেক ভেতর থেকে ঘেউ ঘেউ করে উঠল কুকুরে। শেষ পর্যন্ত দরজার ফুটোটা একটু খুলল। কি চাই? কে একজন জিজ্ঞেস করলো ভাঙা স্প্যানিশ ভাষায়। রোগী, শিগগির খুলুন।
বলল চুরিতা। রোগী অমন করে ধাক্কাতে পারে না। শান্ত জবাব এলো ভেতর থেকে। কার একটা চোখ দেখা গেল ফুটোটায়। ডাক্তার, কারো সঙ্গে দেখা করবেন না। রোগীকে ফেরাবার কোনো অধিকার তার নেই। উত্তেজিত হয়ে উঠল জুরিতা। ফুটোটা বন্ধ হয়ে গেল। দূরে সরে গেল পায়ের শব্দ। শুধু প্রাণপণে চেঁচাতে থাকলো কুকুরগুলো। গালাগালির ঝুলি শূন্য করে জাহাজে ফিরল জুরিতা। বুয়েনাস আইরেসে সালভাতরের নামে নালিশ করবে, কিন্তু কোনো লাভ হবে না তাতে। রাগে জুরিতা কাঁপছিল। তার কালো মোটা মোচখানার অবস্থা হয়ে উঠল সঙ্গীন। কেননা মুহূর্তে মুহূর্তে সে তাতে টান দিচ্ছিল নিচের দিকে, যেন ব্যারোমিটার নিচে নামছে। একটু একটু করে ঠান্ডা হয়ে জুরিতা ভাবতে বসলো কি এবার তার করা উচিত। আর যতই সে ভাবতে থাকলো ততই তার রোদ পোড়া বাদামি আঙুল দিয়ে এলোমেলো মোচ ঠেলে তুলতে লাগলো উপর দিকে। ব্যারোমিটার উঠছে। শেষ পর্যন্ত ডেকে এসে হঠাৎ হুকুম দিল নোঙর তুলতে। বুয়েনাস আইরেসের দিকে যাত্রা করলো জেলি মাছ। সেই ভালো, বলল বালতাজার। খামোখা কেবল সময় নষ্ট হলো। চুলোই যাক ওই দানো আর এই ভগবান। রুগনা নাতনি। রোদ খাকা করছে। গম ভুট্টা আর ওট ক্ষেত বরাবর ধুলো ভরা রাস্তা দিয়ে হাঁটছিল এক শীর্ণ বুড়ো রেড ইন্ডিয়ান। গায়ে ছেঁড়াখোড়া পোশাক, কোলে তার রুগ্ন শিশু। রোদ আড়াল করার জন্য পুরনো কম্বল দিয়ে ঢাকা। শিশুর চোখ আধ বোঝা, গলায় একটা প্রকাণ্ড ফোড়া। থেকে থেকে বুড়ো হোঁচট খাচ্ছিল আর ভাঙা ভাঙা গলায় কাকড়িয়ে কাতরিয়ে একটুখানি চোখ মেলছিল বাচ্চাটা। বুড়ো থেকে সন্তপর্ণে তাকে আরাম দেওয়ার জন্য ফু দিচ্ছিল তার মুখে। বুড়ো থেমে সন্তপর্ণে তাকে আরাম দেবার জন্য ফু দিচ্ছিল তার মুখে। শুধু প্রাণ থাকতে থাকতে পৌঁছাতে পারলে হয়। গতি বাড়িয়ে বিড়বিড় করলো বুড়ো। লোহার ফটকটার কাছে এসে বুড়ো শিশুটাকে বা কোলে নিয়ে ডান হাতে 4 বার ধাক্কা মারল দরজায়। ফুটোটায় কার যেন চোখ দেখা গেল। ঝনঝন করে উঠল হুড়কো। দরজা খুলে গেল। সসংকোচে চৌকাঠ পেরোলো বুড়ো। সামনে তার সাদা স্মোক পরা এক বুড়ো নিগ্রো। কোকড়া চুল, তার একেবারে সাদা। বুড়ো বলল, ডাক্তারের কাছে এসেছি, রোগে পড়েছে এটা। নীরবে মাথা নাড়ল নিগ্রো। দরজা বন্ধ করে ইশারা করলো তার সঙ্গে যেতে। চারিদিকে চেয়ে দেখলো বুড়ো। চওড়া পাথর বাঁধানো একটা আঙিনায় এসে দাঁড়িয়েছে সে। তার একদিকে বাইরের উঁচু দেয়াল, অন্যদিকে আরেকটু নিচু দেয়াল দিয়ে ভেতরকার অংশ থেকে তা বিচ্ছিন্ন। একটা ঘাস নেই কোথাও, একটি গাছ নেই, ঠিক যেন জেলখানা। আঙিনার কোণে দ্বিতীয় দেয়ালের ফটকের কাছে একটি সাদা বাড়ি, বড় বড় জানালা তাতে। বাড়ির কাছে মাটির উপর বসে আছে একদল রেড ইন্ডিয়ান নরনারী। অনেকের সঙ্গেই ছেলে মেয়ে। প্রায় সবকটি বাচ্চাকেই পুরোপুরি সুস্থ বলে মনে হয়। কেউ কেউ কড়ি খেলছে, কেউ বা কুস্তি লড়ছে। বুড়ো নিগ্রো কড়া নজর রাখে যাতে কেউ গোলমাল না করে। বুড়ো রেড ইন্ডিয়ান বাধ্যের মতো বাড়ির ছায়াটার তলে মাটিতে বসল। ফু দিতে লাগলো শিশুটির নিশ্চল নীলচে হয়ে আসা মুখে। পাশেই তার বসেছিল ফুলো পা এক বুড়ি রেড ইন্ডিয়ান। কোলের উপর শোয়ানো শিশুটিকে দেখে সে জিজ্ঞেস করলো, মেয়ে, নাতনি? মাথা নেড়ে বুড়ি বলল, জলা ভূতে ধরেছে তোমার নাতনিকে, তবে ওনার জোর সব ভূতের চেয়ে বেশি। জলা ভূতকে তাড়িয়ে দেবেন উনি। নাতনি তোমার ভালো হয়ে যাবে। বুড়ো সাই দিয়ে মাথা নাড়ল। সাদা স্মোক পরা নিগ্রো রুগীদের চক্কর দিয়ে বাচ্চা মেয়েটিকে দেখল। তারপর দরজার দিকে ইঙ্গিত করলো। মস্ত একটা ঘরে ঢুকলো রেড ইন্ডিয়ান। পাথর বাঁধানো মেঝে, মাঝখানে সাদা চাদর বিছানো লম্বা সরু একটা টেবিল।
ঘষা কাচের একটা দরজা খুলে ভেতরে ঢুকলেন ডাক্তার সালভাতর। গায়ে সাদা স্মক, লম্বা চওড়া চেহারা, ময়লাটে রং, কালো কালো ভুরু আর চোখের পাতা ছাড়া মাথায় একটিও চুল নেই। মনে হয় মাথা কামানো তার বরাবরের অভ্যেস, কেননা চাঁদের চামড়া ঠিক মুখের মতোই রোদ পোড়া। প্রকাণ্ড বাঁকা নাক, সুপ্রকট সুচলো থুতনি আর চাপা ঠোঁটে মুখখানা দেখায় কেমন নিষ্ঠুর হিংস্র। বাদামি চোখ, নিরুত্তাপ দৃষ্টি, বাদামি চোখে নিরুত্তাপ দৃষ্টি। সে দৃষ্টির সামনে রেড ইন্ডিয়ানটা বিব্রত হয়ে উঠল। মাথা নুইয়ে কুনিশ করে সে শিশুটিকে এগিয়ে দিল। ক্ষিপ্ত ভঙ্গিতে সালভাতর সাবধানে তুলে নিলেন মেয়েটিকে। গায়ে জড়ানো নেতাকানিগুলো খুলে ছুঁড়ে ফেললেন কোণের কাছে রাখা একটা বাক্সে। রেড ইন্ডিয়ানটা সেগুলো ফের কুড়িয়ে নেবার উপক্রম করতেই সালভাতর কড়া ধমক দিলেন, খবরদার ছুঁয়ো না। তারপর মেয়েটিকে টেবিলের উপর শুইয়ে ঝুঁকে পড়লেন তার উপর। রেড ইন্ডিয়ানটা তার মুখের পাশটা দেখতে পাচ্ছিল। হঠাৎ তার মনে হলো উনি যেন আদৌ ডাক্তার নন, অধিকায় এক শকুন যেন ছোট্ট একটা পাখির উপর ছোঁ মারছে। আঙুল দিয়ে মেয়েটির ফোড়া টিপে দেখতে লাগলেন সালভাতর। সে আঙুল দেখেও অবাক হলো রেড ইন্ডিয়ানটা। লম্বা লম্বা অসাধারণ চঞ্চল আঙুল। দুর্বোধ্য এই মানুষটাকে দেখে রেড ইন্ডিয়ানটার কেমন যেন ভয়ই করতে লাগলো। চমৎকার, বললেন সালভাতর। ফোড়াটা টিপে দেখতে তার যেন ভারী ভালো লাগছে। রেড ইন্ডিয়ানটার দিকে চেয়ে সালভাতর বললেন, আজ অমাবস্যা, পরের অমাবস্যায় আসিস, মেয়ে তোর ভালো হয়ে যাবে, নিয়ে যাস। মেয়েটিকে তিনি নিয়ে গেলেন কাচের দরজার ওপাশে। স্নানাগার, অপারেশন কক্ষ আর রোগীদের থাকার ঘর আছে সেখানে। নতুন আরেকটি রোগীকে নিয়ে এলো নিগ্র পায়ের রোগী, এক বুড়ি। সালভাতরের পেছনে বন্ধ হয়ে যাওয়া কাচের দরজাটার দিকে লম্বা কুর্নিশ করে বেরিয়ে গেল রেড ইন্ডিয়ানটি। ঠিক 28 দিন পর আবার খুলল সেই কাচের দরজা। দরজায় দেখা গেল মেয়েটিকে। গায়ে তার নতুন পোশাক, সুস্থ সবল লালচে গাল। ভয়ে ভয়ে সে চাইল দাদুর দিকে। রেড ইন্ডিয়ান ছুটে গিয়ে তাকে কোলে নিয়ে চুমো খেলে দেখল গলাটা। ফোড়ার চিহ্ন মাত্র নেই, শুধু চিঠি হিসেবে আছে একটু প্রায় অলক্ষে লালচে ক্ষত চিহ্ন। চুমো খাওয়ার সময় বহুদিন না কামানো দাড়িতে খোঁচা লাগতেই মেয়েটি হাত দিয়ে তার দাদুকে ঠেলে দিল, এমনকি চেঁচিয়েই উঠল। কোল থেকে তাকে নামিয়েই দিতে হলো। পিছু পিছু এলেন সালভাতর। এবার হাসি দেখা গেল ডাক্তারের মুখে। মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন, নে, এবার ওকে নিয়ে যা। খুব সময়ে এসেছিলি, যা হোক, আর ঘন্টা কয়েক দেরি করলেই আমার সাধ্যে কুলাতো না। বুড়ো রেড ইন্ডিয়ানের মুখ কুঁচকে উঠল বলি রেখায়, ঠোঁট কাঁপতে লাগলো, জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। মেয়েটিকে এসে তুলে নিয়ে জড়িয়ে ধরল বুকে। তারপর সালভাতরের সামনে হাঁটু গেড়ে বসে কান্না ভাঙা গলায় বলল, আমার নাতনির জীবন বাঁচালেন আপনি। গরিব রেড ইন্ডিয়ান আমি, নিজের জীবন ছাড়া আপনাকে আমার দেওয়ার কিছু তো আর নেই, কিন্তু তোর জীবন নিয়ে আমার কি হবে? অবাক হলেন সালভাতর। আমি বুড়ো, কিন্তু এখনো তাগত আছে গতরে। মাটি থেকে না উঠেই বলতে লাগলো সে, নাতনিকে তার মায়ের কাছে, আমার মেয়ের কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে আসব আপনার কাছে। আপনি যে উপকার করলেন তার জন্য জীবনের যেটুকু আমার বাকি আছে তা আপনাকে দিতে চাই। কুকুরের মতো আপনার কাজ করে দেব, এইটুকু কৃপা আমায় করুন। কে কি যেন ভাবলেন সালভাতর। নতুন চাকর বাকর তিনি নিতেন খুবই অনিচ্ছায় এবং সাবধানে, যদিও করার মতো কাজ কম ছিল না। জিম বাগানটা দেখে উঠতে পারছে না। এই রেড ইন্ডিয়ানটিকে দিয়ে মনে হয় চলবে, যদিও নিগ্রো নেওয়াই ডাক্তারের বেশি পছন্দ।
তুই আমায় জীবন দিতে চাস, সেটা কৃপা করে আমায় নিতে বলছিস। বেশ, তাই হোক। কবে আসতে পারবি? চতুর্থীর আগেই। সালভাতরের স্মোকের প্রান্তে চুমো খেয়ে বলল রেড ইন্ডিয়ান। তোর নামটা কি? আমার নাম ক্রিস্ট, ক্রিস্টোফর। তাহলে আসিস ক্রিস্ট, তোর অপেক্ষায় থাকবো। চল রে নাতনি। মেয়েটির দিকে ফিরে তাকে কোলে নিল বুড়ো। মেয়েটি কেঁদে ফেলল। তাড়াতাড়ি ওকে নিয়ে বেরিয়ে এলো ক্রিস্ট। আজব বাগান। ক্রিস্ট ফিরল দিন কয়েক পরে। ডাক্তার সালভাতর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চেয়ে বললেন, মন দিয়ে শোন ক্রিস্ট, কাজে নিচ্ছি তোকে। খোরপোশ আর ভালো মাইনে পাবি। ক্রিস্ট হাত হাত নেড়ে আপত্তি করল। আমার কিছু লাগবে না, শুধু আপনার কাজ করতে চাই। চুপ করে শোন, বললেন সালভাতর, তুই সব কিছু পাবি, শুধু এক শর্তে। এখানে যা দেখবি সে সম্পর্কে একটি কথাও বলা চলবে না কাউকে। বরং নিজের জিভ কেটে কুকুরকে খাওয়াবো, কিন্তু কথা বলবো না। সে দুর্ভাগ্য যাতে না হয় সেটা দেখবি, হুঁশিয়ার করে দিলেন সালভাতর। সাদা স্মোক পরা নিগ্রোটাকে ডেকে বললেন, ওকে বাগানে নিয়ে যা, জিমের হাতে তুলে দিবি। নীরবে মাথা নেড়ে নিগ্রো সাদা বাড়িটার বাইরে নিয়ে এলো ক্রিস্টোকে। তারপর পরিচিত সেই আঙিনাটা পেরিয়ে দ্বিতীয় দেয়ালের লোহার ফটকে টোকা দিল। দেয়ালের ওপাশ থেকে শোনা গেল কুকুরের ডাক। ক্যাচকেচিয়ে ধীরে ধীরে খুলল ফটকটা। নিগ্রোটা বাগানের মধ্যে ক্রিস্টোকে ঠেলে দিয়ে ওপাশে দাঁড়ানো দ্বিতীয় নিগ্রোটাকে কাকর চিবানো গলায় কি বলে চলে গেল। ভয়ে দেয়ালের সঙ্গে সিটিয়ে রইল ক্রিস্ট। ভয়াবহ গর্জনে কতগুলো অদৃষ্ট পূর্ব জানোয়ার ছুটে এলো তার দিকে। লালচে হলুদ গায়ের রং, তাতে কালো কালো ছোপ। পাম্পাসে এগুলোকে দেখলে ক্রিস্ট নিঃসন্দেহে ধরে নিত যে ওগুলো জাগুয়ার। কিন্তু এ জন্তুগুলোর গর্জন যেন কুকুরের ডাকের মতো। তবে এই মুহূর্তে জন্তুগুলো ঠিক কি তা নিয়ে মাথা ঘামাবার সময় ছিল না ক্রিস্টোর। পাশের গাছটা ধরে সে চট করে উঠে পড়ল তার উপর। কুকুরগুলোর দিকে কেউটের মতো হিসিয়ে উঠল নিগ্রোটা। সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে গেল তারা। ডাক থামিয়ে থাবার উপর মাথা রেখে শুয়ে পড়ল। কটাক্ষে চাইতে লাগলো নিগ্রোটার দিকে। ফের হিসিয়ে উঠল নিগ্রো। এবার গাছে বসা ক্রিস্টোকে লক্ষ্য করে হাতের ইশারায় তাকে নামতে বলল। সাপের মতো হিসহিস করছিস কেন? আশ্রয়টা না ছেড়েই বলল ক্রিস্ট। জীব নেই নাকি? জবাবে শুধু গো গো করে উঠল নিগ্রোটা। নিশ্চয় বোবা, ভাবল ক্রিস্ট। সালভাতরের হুঁশিয়ারিটা তার মনে পড়ল। গোপন কথা ফাঁস করলে সত্যি কি চাকর বাকরে জিভ কেটে নেন সালভাতর? এই নিগ্রোটারও হয়তো জিভ কাটা গেছে। ভাবতেই এমন আতঙ্ক হলো ক্রিস্টোর যে আরেকটু হলেই উল্টে পড়তো গাছ থেকে। নিগ্রোটা এদিকে গাছের কাছে এসে তার পা ধরে টানতে শুরু করেছে। কি আর করা যায়, গাছ থেকে ঝাঁপ দিল ক্রিস্ট। যথাসম্ভব অমায়িক হেসে হাত বাড়িয়ে দিল। বন্ধুর মতো জিজ্ঞেস করলো, জিম? মাথা নাড়ল নিগ্রোটা। সজোরে কর্মদন করল ক্রিস্ট। মনে মনে ভাবল, নরকে যখন পড়েছি তখন শয়তানকে তোয়াজ করে চলাই ভালো। মুখে বলল, তুই বোবা? জবাব দিল না নিগ্রোটা। জিভ নেই? আগের মতোই চুপ করে রইল সে। ওর মুখের ভেতরটা একবার উকিয়ে দিতে পারলে হতো, ভাবল ক্রিস্ট। জিম কিন্তু এমনকি আকারে ইঙ্গিতেও আলাপ চালাবার কোনো লক্ষণ দেখালো না। হাত ধরে সে ক্রিস্টকে নিয়ে গেল লালচে হলুদ জন্তুগুলোর কাছে। হিসিয়ে কি বলল। জন্তুগুলো উঠে ক্রিস্টকে সুখে দেখে শান্তভাবে সরে গেল।
একটু হাঁপ ছাড়ল কৃষ্ট। হাত নেড়ে ডেকে জিম কৃষ্টকে নিয়ে গেল বাগান দেখাতে। পাথর বাঁধানো বিষণ্ণ আঙিনাটার পর সবুজ পাতা আর রঙিন ফুলের প্রাচুর্যে অবাক করে বাগানটা। ছড়িয়ে গেছে সেটা পূবের দিকে, ঢালু হয়ে নেমে গেছে সমুদ্র তীরে। লালচে লালচে কড়িগুলো ছড়ানো বিথিগুলো চলে গেছে নানান দিকে। দুপাশে তাদের অপরূপ সব ফণিমনসা নীলাভ সবুজ আগাভা, আর অসংখ্য হলদে সবুজ ফুল। পিচ আর অলিভ কুঞ্জের ছায়ায় ঢাকা পড়েছে রংচঙা ফুলে ভরা ঘন ঘাস। ঘাসের মাঝে মাঝে সাদা পাথরে বাঁধানো ঝকঝকে পুকুর, উঁচু উঁচু ফোয়ারায় তাজা হয়ে উঠছে বাতাস। সেই সঙ্গে যত রাজ্যের পশু পাখির শীষ গান হুঙ্কারে সারা এলাকাটা মুখরিত। এমন অসাধারণ সব পশু পাখি কৃষ্ট জীবনে কখনো দেখেনি। হলদে সবুজ আশের ঝলক তুলে রাস্তা দিয়ে ছুটে গেল এক 6 পেয়ে টিকটিকি। গাছ থেকে ঝুলে আছে দুমুখ এক সাপ। সাপটা লালচে দুই মুখে হিসিয়ে উঠতেই কৃষ্ট আতকে সরে এলো লাফিয়ে। জিম আরো জোরে হিসিয়ে ওঠাতে সাপটা লাফিয়ে নেমে লুকিয়ে গেল ঘন সব বনের মধ্যে। আরও একটা লম্বা সাপ সরে গেল পথ থেকে। দুটো পা আছে তার। লোহার জাল ঘেরা একটা শুয়োরছানা ঘোতঘোত করে উঠল। কপালের ঠিক মাঝখানে তার একটি মাত্র চোখ। গোলাপি রাস্তা দিয়ে ছুটে গেল দুটো সাদা ইঁদুর। একসঙ্গে পাশাপাশি তারা জোড়া। ফলে দাঁড়িয়েছে দুই মুখ 8 পায়ের এক কিম্ভূত। দুই অর্ধেক মাঝে মাঝে লড়াই বাঁধাচ্ছিল নিজেদের মধ্যে। বাঁয়েরটা বাঁ দিকে, ডানেরটা ডাইনে যাবার চেষ্টা করছিল। দুটোই কিচকিচ করছিল রেগে। শালো পাতার এরকম গাছ, তার রস থেকে পানীয় হতে আর আঁশ দিয়ে বোনা হতো কাপড়। লেখকের টিকা। তবে জিদ হচ্ছিল সর্বদাই ডানেরটার। কাছে চড়ছিল আরেক জোড়া যুগ্ম ভেড়া। ইঁদুরের মতো তারা ঝগড়া করছিল না। বোঝা যায় তাদের মধ্যে ইচ্ছা ও আকাঙ্ক্ষার পুরো ঐক্য স্থাপিত হয়ে গেছে অনেক দিন। একটা দৃশ্য ভারী অবাক করল কৃষ্টকে। একেবারে ন্যাড়া একটা গোলাপি কুকুর, তার পিঠ থেকে গজিয়ে উঠেছে বাদরের মতো এক জীব। সেই রকম হাত, মাথা, বুক। লেজ নাড়াতে নাড়াতে কুকুরটা কৃষ্টর কাছে এলো। মাথা নাড়াচ্ছিল বাদরটা, হাত দিয়ে চাপ্পড় মারছিল কুকুরের পিঠে। কৃষ্টকে দেখে খেকিয়ে উঠল। পকেট থেকে এক টুকরো মিশ্রি বের করে দিতে যাচ্ছিল কৃষ্ট, কিন্তু ঝট করে কে যেন তার হাতটা সরিয়ে দিল। হিসির শব্দ শোনা গেল পেছনে। ঘাড় ফেরাতেই কৃষ্ট দেখল জিম। ইশারা করে নিগ্রোটা বুঝিয়ে দিল যে বাদরটাকে কোনো খাবার দিতে নেই। এই ফাঁকে টিয়া পাখির মতো মাথাওয়ালা একটা চড়ুই ছো মেরে মিশ্রিটা নিয়ে লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। দূরের মাঠে হাম্বারবে ডেকে উঠল একটা ঘোড়া। মাথাটা তার গরুর মতো। ঘোড়ার মতো লেজ দুলিয়ে ছুটে গেল দুটো লামা। ঘাস থেকে, ঝোপ থেকে, গাছের ডাল থেকে বিচিত্র সব প্রাণী তাকিয়ে দেখতে লাগলো কৃষ্টকে। বিড়াল, মুন্ডু কুকুর, মগর মুন্ডু হাঁস, শিংওয়ালা শুয়োর, ঈগল, চঞ্চু উট পাখি, পুমাদেহী ভেড়া। কৃষ্টর মনে হলো সে এক দুঃস্বপ্ন দেখছে। চোখ রগড়ালো সে।
ফোয়ারার ফোয়ারার ঠান্ডা জলে মাথা ভেজালো, কিন্তু দুঃস্বপ্ন গেল না। পুকুরের জলে চোখে পড়ল মাছের পাখনা আর মাথাওয়ালা সাপ, ব্যাঙের পাওয়ালা মাছ, প্রকাণ্ড কোলা ব্যাঙ, টিকটিকির মতো লম্বা তার গরল। ফের জায়গাটা থেকে পালাবার ইচ্ছে হলো কৃষ্টর। বালি ঢালা একটা আঙিনায় কৃষ্টকে নিয়ে এলো জিম। আঙিনার মাঝখানে দেখা গেল খেজুর গাছে ঢাকা শ্বেত পাথরের এক ভিলা, মোর স্থাপত্য রীতির তৈরি। গাছের গুড়িগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল খিলান আর থাম। ডলফিন আকারের তামার ফোয়ারার থেকে জলের ধারা পড়ছে স্বচ্ছ জলাশয়গুলোয়। সোনালি মাছ ছলবল করছে সেখানে। সদর দরজার মুখে সবচেয়ে বড় ফোয়ারাটায় দেখা গেল ডলফিনের পিঠে বসা এক তরুণের মূর্তি। মনে হয় যেন প্রাচীন গ্রিক পুরাকথার তরঙ্গদেব ট্রিটন, মুখে পাকানো একটা শাক। নিশ্চয় প্রতিভাবান শিল্পীর গড়া। আশ্চর্য এ ভাস্কর্যের সজীবতা। ভিলার পেছনে কয়েকটা বারবাড়ি আর থাকার ঘর, তার উপরে কাটা ভরা ফণি মনসার জঙ্গল চলে গেছে সাদা দেয়াল পর্যন্ত। আরও একটা দেয়াল, ভাবল কৃষ্ট। জিম তাকে নিয়ে এলো অনতিবৃহৎ একটা ঠান্ডা কামরায়। ইঙ্গিতে বোঝালো যে ঘরটা তারই জন্য। তারপর ওকে একা রেখে অন্তর্ধান করল। তৃতীয় দেয়াল। একটু একটু করে কৃষ্ট তার চারপাশের এই অস্বাভাবিক জগৎটায় অভ্যস্ত হয়ে এলো। বাগানের সমস্ত জন্তু, পাখি, সরীসৃপই পোষমানা, কয়েকটার সঙ্গে তো কৃষ্টর বন্ধুত্বই জমে উঠল। জাগুয়ারের মতো দেখতে যে কুকুরগুলো তাকে প্রথম দিন অমন ভয় পাইয়েছিল, সেগুলো এখন তার পায়ে পায়ে ঘোরে, হাত চাটে, আদর কারে। লামাগুলো তার হাত থেকে খায়। চিয়ারা উড়ে এসে বসে তার কাঁধে। বাগানার জন্তুদের দেখাশোনা করত 12 জন নিগ্র, সবাই জিমের মতোই নির্বাক। নিজেদের মধ্যেও কখনো তাদের আলাপ করতে দেখেনি কৃষ্ট। প্রত্যেকেই নিজের নিজের কাজ করে যেত চুপচাপ। জিম ছিল ওদের সর্দারের মতো, সবার কাজকর্ম বরাদ্দ আর দেখাশোনা করত সে। আর অবাক কাণ্ড, কৃষ্টকে করা হলো কিনা এই জিমের সহকারী। কাজ তেমন বেশি কিছু ছিল না, খাওয়া দাওয়া ছিল ভালোই, অন্য কোনো অসুবিধাও নেই। শুধু একটা জিনিস তাকে অস্থির করে তুলত, নিগ্রোগুলোর এই মর্মান্তিক নীরবতা। তার দীর্ঘ বিশ্বাস হয়েছিল যে সালভাতরে নিশ্চয় তাদের জিভ কেটে ফেলেছেন। তাই সালভাতর যখন মাঝে মধ্যে তাকে ডেকে পাঠাতেন, তখন প্রতিবারই সে ভাবত, এবার জিভ কাটা যাবে। তবে অচিরেই জীবের ভয় তার কমে এলো। একদিন তার চোখে পড়ল অলিভ গাছের ছায়ায় চিত হয়ে শুয়ে ঘুম দিচ্ছে জিম, মুখটা তার হা হয়ে আছে। এই সুযোগে কৃষ্ট সন্তপর্ণে তার মুখের ভেতরটায় উকি দিয়ে দেখল বুড়ো নিগ্র জীব যথাস্থানেই আছে। সেই থেকে দুশ্চিন্তা তার গেল। সালভাতরের দিন ছিল কড়া রুটিন বাঁধা। 7টা থেকে 9টা পর্যন্ত রোগী দেখতেন ডাক্তার, 9টা থেকে 11টা পর্যন্ত অস্ত্রোপচার। তারপর চলে যেতেন নিজের ভিলায়, ল্যাবরেটরিতে কাজ করতেন, অস্ত্রোপচার করতেন জন্তুদের উপর। তারপর দীর্ঘদিন তাদের পর্যবেক্ষণে রাখতেন। পর্যবেক্ষণ পর্ব শেষ হলে তাদের পাঠিয়ে দিতেন বাগানে। ঘরদোর পরিষ্কার করার সময় কৃষ্ট মাঝে মাঝে ল্যাবরেটরিতে উকি দিয়েছে, আর যা দেখেছে তাতে চোখ কপালে উঠেছে তার। কী সব তরল পদার্থ ভরা কাচের নানা বয়ামে, সেখানে স্পন্দিত হচ্ছে নানা রকম সব অঙ্গ, দিব্যি বেঁচে থাকছে কাটা হাত পা।
বিকল হলে সালভাতর তাদের সারিয়ে তোলেন, নতুন জীবন দেন। এসব দেখে আতঙ্ক হতো খ্রিস্টোর। বাগানে জীবন্ত বিকলাঙ্গদের মধ্যেই থাকতে ভালোবাসত সে। সালভাতরের বিশ্বাস অর্জন করলেও খ্রিস্ট তৃতীয় দেয়ালটির ওপাশে যাবার অধিকার পায়নি, আর এইটাই তাকে টানত বেশি। একবার দুপুরে সবাই যখন একটু গড়িয়ে নিচ্ছে, তখন খ্রিস্ট ছুটে যায় সেখানে। দেয়ালের ওপাশ থেকে শোনা গেল শিশুর কণ্ঠস্বর, রেড ইন্ডিয়ান ভাষা। মাঝে মাঝে সেই সঙ্গে শোনা গেল সরু আরেকটা কার গলা। মনে হলো যেন তর্ক করছে শিশুদের সঙ্গে, কথা কইছে দুর্বোধ্য কি এক উপভাষায়। একদিন খ্রিস্টকে বাগানে দেখে সালভাতর তার কাছে এসে অভ্যাস মতো সোজা চোখে চোখে তাকিয়ে বললেন, 1 মাস তুই কাজ করছিস খ্রিস্ট, আমি খুশি হয়েছি। নিচের বাগানে আমার একটি চাকরের অসুখ করেছে, তুই তার জায়গায় খাটবি। অনেক কিছু নতুন চোখে পড়বে তোর, কিন্তু চুক্তি মনে আছে তো? একটি কথাও নয়। আপনার বোবা চাকরদের মধ্যে থেকে কথা বলা প্রায় ভুলেই গেছি ডাক্তার, বলল খ্রিস্ট। ভালোই হয়েছে, চুপ করে থাকতে পারলে সেই যে বলে শোনা মেলে। আশা করি সপ্তাহ 2-1-এর মধ্যে ও ভালো হয়ে যাবে। আচ্ছা, তুই আন্দিজ পাহাড়ে এলাকা ভালো চিনিস? পাহাড়েই আমার জন্ম। চমৎকার। নতুন নতুন পশু পাখির যোগান আমার দরকার, তুই আমার সঙ্গে যাবি। আর এখন যা, জিম তোকে নিচের বাগানে নিয়ে যাবে। এর মধ্যেই অনেক কিছুতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল খ্রিস্টোর, কিন্তু নিচের বাগানে যা সে দেখল সেটা তার কল্পনাকেও ছাড়িয়ে গেল। রোদ ঢালা প্রকাণ্ড এক মাঠে খেলে বেড়াচ্ছে ন্যাংটা ন্যাংটা শিশু আর বানর। নানা রেড ইন্ডিয়ান উপজাতির ছেলে মেয়ে এরা। সবচেয়ে ছোটগুলোর বয়স 3-এর বেশি নয়, বড়গুলো বছর 12। সবাই এরা ছিল সালভাতরের রোগী। অনেকেরই গুরুতর অপারেশন হয়েছিল। প্রাণ পেয়েছে সালভাতরের কৃপায়। পূর্ণ আরোগ্য লাভের আগে এখন খেলে বেড়াচ্ছে বাগানে। দেহে বল পেলে বাপমা তাদের নিয়ে যাবে বাড়িতে। ছেলেমেয়েরা ছাড়াও এখানে ছিল বানর। লেজ নেই তাদের, গায়ে লোমও নেই। সবচেয়ে আশ্চর্য, সব বানরই কথা বলে। ছেলে মেয়েদের সঙ্গে তর্ক করত তারা, ঝগড়া করত, কিচকিচ করত সরু গলায়। তাহলেও তাদের সঙ্গে মোটের উপর মিলেমিশেই থাকতো তারা। ঝগড়াঝাটি কখনো স্বাভাবিকের মাত্রা ছাড়াতো না। মাঝে মাঝে খ্রিস্টর সন্দেহ হতো এরা সত্যিই বানর নাকি মানুষ। খ্রিস্ট লক্ষ্য করল জায়গাটা উপরকার বাগানের চেয়ে আকারে ছোট, একেবারে খাড়াই নেমে গেছে সাগরে। দেয়ালের মতো একটা পাহাড় উঠেছে সেখানে। নিশ্চয় সাগরটা সে দেয়ালের ওপাশেই। তরঙ্গভঙ্গের গর্জন ভেসে আসতো সেখান থেকে। পাহাড়টাকে ভালো করে পর্যবেক্ষণ করে খ্রিস্ট দিন কয়েকের মধ্যেই টের পেল যে ওটা কৃত্রিম। আসলে ওটা আরেকটা দেয়াল, চতুর্থ। ঘন ঝোপঝাড়ের মধ্যে ছেয়ে রঙের লোহার ফটক চোখে পড়ল তার। কান পেতে শুনল খ্রিস্ট। সমুদ্র গর্জন ছাড়া আর কোনো শব্দই শোনা গেল না। কি আছে এই সংকীর্ণ দরজার পেছনে? সমুদ্র তীর? হঠাৎ শোনা গেল শিশুদের উত্তেজিত চিৎকার। সবাই ওরা তাকিয়ে আছে আকাশের দিকে। খ্রিস্ট মাথা তুলল। চোখে পড়ল ছেলেদের। লাল একটা বেলুন ধীরে ধীরে উড়ে যাচ্ছে। বাতাসে সেটা ক্রমেই সাগরের দিকে ভেসে গিয়ে উধাও হয়ে গেল। ছেলেদের সাধারণ একটা বেলুন, কিন্তু তাতে কেন যেন ভারী চঞ্চল হয়ে উঠল খ্রিস্ট। চাকরটা ভালো হয়ে ফিরতেই সে সালভাতরের কাছে গিয়ে বলল, ডাক্তার, শিগগিরই আন্দিজ পাহাড়ে যাব, হয়তো অনেক দিনের জন্যে, তাই অনুমতি দিন। একবারটি মেয়ে আর নাতনির সঙ্গে দেখা করে আসি। কেউ তার বাড়ি ছেড়ে যাক এটা সালভাতর চাইতেন না, তাই নিঃসঙ্গ লোকদেরই তিনি পছন্দ করতেন।
সালভাতরের চোখের দিকে তাকিয়ে নীরবে অপেক্ষা করে রইল খ্রিস্ট। নিরুত্তাপ দৃষ্টিতে খ্রিস্টর দিকে চেয়ে ডাক্তার বললেন, শর্ত ভুলিস না, মুখ বন্ধ রাখবি। এখন যা, 3 দিনের মধ্যে ফিরবি। আচ্ছা দাঁড়া। পাশের ঘরটা থেকে সালভাতর একটা সয়েদের থলে আনলেন। ভেতরে ঠুনঠুন করে উঠল সোনার মোহর। তোর নাতনির জন্যে, আর তোর মুখ বুজে থাকার জন্যে। হামলা। আজও যদি সে না আসে, তাহলে তোর ভরসা আমায় ছাড়তে হবে বালতাজার। আরও পাকা লোক বহাল করব, যারা কাজ দেবে, বলল চুরিতা। অধীরের মতো হাত বুলালো পুরুষ্ট মোস্টায়। এখন তার পরনে শহরে সাদা স্যুট, মাথায় পানামা হ্যাট। বুয়েনাস আইরেসের উপকণ্ঠে, যেখানে চষা ক্ষেত শেষ হয়ে পাম্পাস শুরু হয়েছে, সেখানে বালতাজারের সঙ্গে চুরিদার দেখা হলো। বালতাজারের পরনে সাদা ব্লাউজ, ডোরাকাটা নীল প্যান্ট। রাস্তার ধারে বসে সে নীরবে রোদ পোড়া ঘাস ছিঁড়ছিল। সালভাতরের কাছে চর হিসেবে ভাই খ্রিস্টকে পাঠিয়েছে বলে নিজেরই তার আফসোস হচ্ছিল। বয়সে খ্রিস্ট বালতাজারের চেয়ে 10 বছরের বড়। এত বয়সেও শক্তি ও ক্ষিপ্ততা তার কমেনি। সে পাম্পাসের বিড়ালের মতো। তাহলেও তার উপর ভরসা রাখা কঠিন। প্রথমে চাষবাস করার চেষ্টা করে সে, সেটা তার কাছে একঘেয়ে লাগলো। তারপর বন্দরে একটা শুরিখানা খোলে, কিন্তু মদ তাকে খায়, দোকান পাটে ওঠে। কিছুকাল থেকে খ্রিস্ট নানা রকম ধরিবাজির গোপন কাজে আছে। নিজের ধূর্ততা কাজে লাগায়, বেইমানি করতেও বাধে না। চরের কাজে এমন লোক উপযুক্ত বটে, তবে তার উপর বিশ্বাস রাখা কঠিন। নিজের সুবিধা দেখলে আপন ভাইয়ের প্রতিও সে বেইমানি করতে পারে। বালতাজারে সেটা জানা ছিল, তাই জুরিতার চেয়ে দুশ্চিন্তা তারও কম নয়। তুই যে বেলুন ছেড়েছিলি, সেটা খ্রিস্টর চোখে পড়েছে বলে তুই নিশ্চিত? অনির্দিষ্টের মতো কাজ ঝাঁকালো বালতাজার। ইচ্ছে হচ্ছিল সব কিছু ছেড়ে ছুড়ে বাড়ি চলে যায়। ঠান্ডা জল আর সুরায় গলাটা একটু ভিজিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। সূর্যের শেষ রশ্মিতে ভেসে উঠল টিলার ওপাশ থেকে ওঠা ধুলোর কুণ্ডলী। তীক্ষ্ণ টানা একটি শীষ শোনা গেল। চঞ্চল হয়ে উঠল বালতাজার। ওই এলো তাহলে। চটপট পা চালিয়ে আসছিল খ্রিস্ট। এখন আর তাকে মোটেই একজীর্ণ বৃদ্ধ রেড ইন্ডিয়ান বলে মনে হচ্ছিল না। সে জুরিতা আর বালতাজারের কাছে এসে নমস্কার জানালো। তা কি, দরিয়ার দানোর সঙ্গে দেখা হলো? এখনো হয়নি, তবে ওখানেই আছে সে। সালভাতর তাকে রাখে 4 নম্বর দেয়ালের ওপাশে। বড় কথা, সালভাতরের চাকরি করছি, আমায় সে বিশ্বাস করে। রুগী নাতনির চালটা আমার ভালোই উতরেছে। ধূর্ত চোখ কুচকে হেসে উঠল খ্রিস্ট। নাতনিটিকে জোটালি কোথায়? জিজ্ঞেস করলো জুরিতা। টাকাই জোটে না, মেয়ে জুটতে কতক্ষণ, বলল খ্রিস্ট। মেয়ের মাও খুশি। আমি পেলাম 5 পেসোর নোট, মা পেল নীরব খুকি। সালভাতরের কাছ থেকে সে যে সোনার মোহরের থলেও পেয়েছে, সে কথাটা খ্রিস্টও ভাঙল না। মেয়ের মাকে সে টাকার ভাগ দেবার কোনো ইচ্ছে তার নেই। একেবারে আজব ব্যাপার, দিব্যি এক চিড়িয়াখানা। বলে কি কি দেখেছে সে কথা গল্প করল খ্রিস্ট। এইসব ভালো কথার চুরুটে টান দিয়ে বলল জুরিতা। কিন্তু প্রধান জিনিস জানো কে? তুই দেখতে পাসনি, এরপরে কি করবি ভাবছিস খ্রিস্ট? এসবই ভালো কথা, চুরুটে টান দিয়ে বলল জুরিতা। কিন্তু প্রধান জিনিস জানো কে?
তুই দেখতে পাসনি। এরপরে কি করবি ভাবছিস খ্রিস্ট? পরে অল্প একটু বেরোনো যাবে আন্দিজ পাহাড়ে, বলে খ্রিস্ট জানালো যে সালভাতর শিকারে যাবার আয়োজন করছেন। চমৎকার, লাফিয়ে উঠল চুরিতা। সালভাতরের কুঠি লোকজনের বসতি থেকে অনেক দূরে। ও যখন থাকবে না তখন হামলা করে লুটে নেব দরিয়ার দানকে। আপত্তি করে মাথা নাড়ল খ্রিস্ট। জাগুয়ারগুলো আপনার টুটি ছিঁড়ে নেবে। তাছাড়া দানকেও খুঁজে পাবেন না, আমিই দেখিনি, আপনারা পাবেন কোত্থেকে? তাহলে শোন, একটু ভেবে বলল চুরিতা। সালভাতর যখন শিকারে যাবে তখন আমরা হামলা করে তাকে কয়েদ করব, মুক্তিপণ হিসেবে দাবি করব দরিয়ার দানকে।